হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা প্রচুরবার আমাকে বলেছো যে তোমাদের একটা সাজেশন বানিয়ে দিতে 6 সেমিস্টার ডেভেলপমেন্ট ইকোনমিক্স আর ইন্ডিয়ান ইকোনমিক্সের সাজেশন বানিয়ে দিতে। প্রথমেই বলি, সাজেশন বানানোটা খুব ডিফিকাল্ট, তাই জন্য আমি বানাতে পারছিলাম না। নোটস যেটা বানিয়েছি সেটা একেবারেই নোটস, মানে সাজেশন বলা যায় না। তবুও চেষ্টা করেছি যে এক্সট্রা, মানে যে প্রশ্নগুলো জীবনেও কোনো দিন আসবে না সেই ভেবে, মানে যেটা মনে হয়েছে আর কি, সেইগুলোকে বাদ দিয়েছি। বাদ বাকি সাজেশন যদি বলি এটাকে ভুল বলা হবে, কারণ প্রশ্ন প্রচুর। তো তোমরা এতবার রিকোয়েস্ট করেছো, তাই জন্য আমি প্রশ্নগুলো নিয়ে আসছি। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বলছি, এটা বহুবার এসেছে। অর্থনৈতিক সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য নির্দেশ করো। চট করে খাতাতে লিখবে। আচ্ছা, তারপরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন বা মানব উন্নয়ন নির্ধারকে মাথাপিছু আয়ের ধারণাটি কী পরিমাণ গ্রহণযোগ্য? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট, অর্থনৈতিক উন্নয়ন মানব উন্নয়ন, আচ্ছা এটা কি বললাম, কোয়েশ্চেন নাম্বার 2টা কি মিস করলাম? কোয়েশ্চেন নাম্বার 2 মিস করেছি। হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়ন মানব উন্নয়ন নির্ধারক হিসেবে মাথাপিছু আয়ের ধারণাটি কী পরিমাণ গ্রহণযোগ্য? নেক্সট, একই প্রশ্ন দিয়েছে, একই প্রশ্ন দুবার রিপিট করেছি, সরি। আচ্ছা, নেক্সট, কাজ ও মজুরির ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্যের সমস্যা আলোচনা করো। আমি এটা আলোচনা করছি তোমাদের, তোমরা বলবে কোন পেপারটা আলোচনা করছেন। এটা হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্স আলোচনা করছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এগুলো সবই বড় প্রশ্ন, আমি মেনলি বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মানে বলে দিই। ছোটো প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো ভালো করে করলে ছোটো প্রশ্নগুলো পারবে। অর্থনৈতিক উন্নয়নে সাধারণ উপাদানগুলি উল্লেখ করো। আচ্ছা, অনুন্নত দেশের দারিদ্র্যের দুষ্টচক্রের ধারণা ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আগেরটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। অর্থনৈতিক উন্নয়নে যে সমস্ত সাধারণ বাধা দেখা যায় সেগুলি আলোচনা করো। জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। স্বাধীনতার পর ভারতীয় অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটেছে সেই সম্পর্কে আলোচনা করো। বিগত এক দশকে ভারতের মাথাপিছু আয়ের গতি প্রকৃতি আলোচনা করো। স্বাধীনতার পর ভারতে জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনের গতি প্রকৃতি কেমন পরিবর্তন হয়েছে তা দেখাও এবং তাৎপর্য বর্ণনা করো, অর্থাৎ ভারতের জাতীয় আয়ের বন্টনের পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। এটা ইউনিট 1-ই এখনও চলছে। স্বাধীনতার পর ভারতের পেশাগত কাঠামোগত জীবিকা কাঠামোগত গতি প্রকৃতির সংক্ষেপে আলোচনা করো। স্বাধীনতার পর ভারতীয় অর্থনীতির কাঠামোগত গতি প্রকৃতি আলোচনা করো। অনুন্নত দেশে অর্থনৈতিক উন্নতির প্রবর্তনের জন্য জোরালো ধাক্কা প্রয়োজন, এই যুক্তির সঙ্গে তুমি কি একমত? যুক্তিসহ ব্যাখ্যা করো। এই ধরনের তোমার যুক্তি দাও, এগুলো জেনারেলি যাদের অনার্সের সঙ্গে পাশে আছে তাদের আসার কথা। কোন বিষয়গুলি উন্নয়নের প্রক্রিয়া স্বয়ং পোষিত হতে সাহায্য করে? উন্নয়নের কি কোনো স্বয়ং সীমিতকরণ বৈশিষ্ট্য থাকতে পারে? আচ্ছা, এবার একটু ছোট প্রশ্ন দিকে যাই। উন্নয়নের অর্থনীতি কাকে বলে? উন্নয়ন অর্থনীতির পরিধি ও মূল বিষয়গুলি আলোচনা করো। উন্নয়নের অর্থনৈতিক সমস্যা
সমস্যাগুলি আলোচনা করো। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে 4টি উল্লেখযোগ্য উন্নয়ন তত্ত্ব উল্লেখ করো। উন্নয়ন তত্ত্ব হিসেবে বাণিজ্যবাদ কাকে বলতে কী বোঝায়? উন্নয়ন তত্ত্ব হিসেবে অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল ধারণা উল্লেখ করো। উন্নয়ন তত্ত্ব হিসেবে উন্নয়ন মডেল রৈখিক পর্যায় ব্যাখ্যা করো। উন্নয়ন তত্ত্ব হিসেবে কাঠামোগত পরিবর্তনের মূল ধারণা। উন্নয়ন তত্ত্ব হিসেবে আন্তর্জাতিক নির্ভরতা সত্ত্বেও মূল ধারণা। তারপরে এই প্রশ্নগুলোর খুব একটা প্রয়োজন নেই। অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক প্রসার বলতে কী বোঝো? অর্থনৈতিক প্রসার বলতে কী বোঝো? অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে? অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য। অর্থনৈতিক উন্নয়ন বা মানব উন্নয়নের মূল নির্ধারকগুলি কী কী? মাথাপিছু আয়কে অর্থনৈতিক উন্নয়ন সূচক। মাথাপিছু আয় কি অর্থনৈতিক উন্নয়নের সূচক? ছোট প্রশ্ন, আগে একটা বড় প্রশ্ন ছিল। আগে একবার এই প্রশ্নটাই সেম বলেছিলাম, যেটা বড় প্রশ্নতে ছিল। মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝো? আচ্ছা, যারা আমার নোটস নিবে সেক্ষেত্রে বলি যেগুলো স্টার করে দেওয়া আছে সেগুলো মেনলি ইম্পর্ট্যান্ট। আর কিছু প্রশ্ন এক্সট্রা দেওয়াই আছে যেগুলো মনে হয়েছে যে আসতে পারে, কিন্তু মানে খুব ইম্পর্ট্যান্ট না, সেই প্রশ্নগুলোকে স্টার দেওয়া নেই। আর যদি কোনো চ্যাপ্টারে দেখো যে স্টার দেওয়াই নেই, তাহলে সব পড়তে হবে, সবই হচ্ছে ইম্পর্ট্যান্ট। মানব উন্নয়ন সূচক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে হিসাব মানব উন্নয়ন সূচক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে হিসাব করা হয়? মানব উন্নয়ন সূচক তৈরির জন্য কি কি উপসূচক তৈরি করা হয়? বা মানব উন্নয়ন সূচক কিভাবে তৈরি করা হয়? অধ্যাপক অমর্ত্য সেন উন্নয়নকে স্বাধীনতা হিসেবে কিভাবে ব্যাখ্যা করেছেন? লিঙ্গ ভিত্তিক উন্নয়ন সূচক বলতে কী বোঝো? লিঙ্গভিত্তিক ক্ষমতার পরিমাপ জেন্ডার এমপাওয়ারমেন্ট মেজার্স কিভাবে করা হয়? অর্থনৈতিক উন্নয়নের লক্ষণগুলি কী কী? মানব উন্নয়ন বা মানব কল্যাণ পরিমাপের আয় পন্থার ধারণা দাও। মানব উন্নয়নের পন্থার আয় ব্যবহার করে মানব কল্যাণ পরিমাপের উল্লেখযোগ্য দিক কী? মোটামুটি এই প্রশ্নগুলো হচ্ছে ইউনিট 1-এর। আমি ইউনিট 2 বলছি, দেখো একটু ঝট করে, মানে এতটা সময় সাপেক্ষ বলা এবং তোমাদের জন্য, তাই জন্য আমি ভিডিওটা করেই উঠতে পারছিলাম না। তোমরা অনেকে রিকোয়েস্ট করলে বলে আমি ভিডিওটা নিয়ে আসলাম। ইউনিট 2 থেকে করবে দারিদ্র কাকে বলে, দারিদ্র কিভাবে প্রকাশ করা যেতে পারে, ছেড়ে দাও, দারিদ্র কাকে বলে। তারপর হচ্ছে উন্নয়নের অর্থনীতিতে দারিদ্র্যের মূল কারণগুলি কী কী? দারিদ্র পরিমাপের উল্লেখযোগ্য পদ্ধতিগুলি কী কী? চূড়ান্ত দারিদ্র এবং আপেক্ষিক দারিদ্র বলতে কী বোঝো? দারিদ্র রেখা কাকে বলে? মানব দারিদ্র সূচকের ধারণা দাও। রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি অনুসারে মানব দারিদ্র সূচকের ধারণা বঞ্চনার 3টি দিক উল্লেখ করো। OECD অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার কয়েকটি দেশ মানব দারিদ্র সূচকের বঞ্চনার ক্ষেত্রগুলি কী কী? বহুমাত্রিক দারিদ্র সূচকের ধারণা দাও। দারিদ্র্যের দুঃসচক্র বলতে কী বোঝো? অর্থনৈতিক লাগবে না। বৈষম্য পরিমাপে গিনি সূচক বা গিনি সহগের ধারণা দাও। বৈষম্য পরিমাপের লরেঞ্জ রেখার সুবিধা, বৈষম্য পরিমাপের লরেঞ্জ রেখার অসুবিধা, লরেঞ্জ রেখা ও গিনি কোফিসিয়েন্টের সম্পর্ক। বৈষম্য বলতে কী বোঝো? বৈষম্য মূলত কয় প্রকার, কী কী? বৈষম্য পরিমাপের উল্লেখযোগ্য পদ্ধতিগুলি কী কী? 20-20 অনুপাত, পালমা অনুপাত, এগুলো দেখে যাবে। হুভার সূচক, আয় বৈষম্য কাকে বলে? লিঙ্গভিত্তিক উন্নয়ন বলতে কী বোঝো? কিছু তোমরা একটা জিনিস এই সেমিস্টারের সুবিধা হচ্ছে, যেগুলো তুমি ডেভেলপমেন্ট ইকোনমিক্সে পড়বে, ইন্ডিয়ান ইকোনমিতেও অনেক কিছু কন্টিনিউয়েশন আছে, তাই
একটা সুবিধা হচ্ছে যে তুমি ডেভেলপমেন্ট ইকোনমিক্স যদি ভালো করে পড়ো, ইন্ডিয়ান ইকোনমির অনেকটা জায়গা কভার হয়ে যাবে, বা ইন্ডিয়ান ইকোনমি তুমি যদি ভালো করে পড়ো তাহলে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের অনেকটা জায়গা কভার হয়ে যাবে। নিরুদ্দিষ্ট মহিলা বা হারিয়ে যাওয়া মহিলা কাকে বলে? উন্নয়নশীল দেশে লিঙ্গভিত্তিক বৈষম্যর কারণগুলি কী কী? লিঙ্গ সম্পর্কিত দুটি সূচকের নাম লেখো। লিঙ্গ বৈষম্য করার নীতি হিসেবে কী কী ব্যবস্থা, লিঙ্গ বৈষম্য দূর করার নীতি হিসেবে কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত? তোমার মতে উন্নয়নশীল দেশ লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? উন্নয়নশীল দেশে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? জনসংখ্যায় মানব মহিলা পুরুষ অনুপাত বলতে কী বোঝো? অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের ভূমিকা উল্লেখ করো। উন্নয়নশীল দেশে মহিলা ও পুরুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের কারণগুলি কী কী? হয়তো দেখা যাবে একই চ্যাপ্টার, একই মানে আলাদা চ্যাপ্টার, কিন্তু একই কিছু টপিক রিপিট করা হয়েছে। যদি অন্য কোনো চ্যাপ্টারে আমি ইম্পর্টেন্ট বলি তাহলে পরের চ্যাপ্টারে আর ইম্পর্টেন্ট বলছি না। এইচডিআই এবং জিডিআই এর মধ্যে পার্থক্য কী? সেটি লিঙ্গ বৈষম্য সম্পর্কে কী ধারণা দেয়? অর্থনৈতিক উন্নয়নের বিচারে কোনো দেশের স্থান নির্ধারণের সময় মানব উন্নয়ন সূচক, লিঙ্গভিত্তিক উন্নয়ন সূচক এবং লিঙ্গভিত্তিক সক্ষমতার পরিমাপ কিভাবে ব্যবহার করা হয়? কিছু ছোট প্রশ্নের দিকে যাব। দারিদ্র্যের সংজ্ঞা দাও। দারিদ্র্যের সীমা কাকে বলে? ভারতে গণ দারিদ্র্যের কারণগুলি লেখো। ভারত সরকার কর্তৃক গৃহীত দারিদ্র্য দূরীকরণ প্রকল্প আলোচনা করো। আচ্ছা, আগের বছর আমার 2-3টে স্টুডেন্ট ছিল, তারা প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট করেছে, প্রত্যেকেই সত্যিই খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, এরপরে হচ্ছে মানে পড়লেই তুমি পারবে, এটাই আমি বলতে চাইছি। এবার এই যে রোজগার যোজনাগুলো, মানে দারিদ্র দূরীকরণ কর্মসূচির যে কর্মসূচিগুলো আছে সেগুলো একটু দেখে যাবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জওহর রোজগার যোজনা, MGNREGS, গিনি সূচক। আচ্ছা, গিনি সূচক আর আয় বৈষম্য কাকে বলে এগুলো ভালো করে দেখে যাবে। দারিদ্র্যের সংজ্ঞা দাও। IRDP কি এটা দেখে যাবে। আচ্ছা, প্রোগ্রামগুলো দেখে যাবে, যেগুলো দারিদ্র দূরীকরণ কর্মসূচি বা কর্মসংস্থান সৃষ্টির প্রোগ্রাম রয়েছে সেগুলো দেখে যাবে। আয় বৈষম্য কাকে বলে আগেই বলেছি, ছোট প্রশ্ন হিসেবেও দেখে যাবে। ব্যাস, চ্যাপ্টার 2 হলো, মানে ইউনিট 2 হলো। ইউনিট 3, মূলধন গঠন বলতে কি বোঝায়? অর্থনৈতিক উন্নয়নে মূলধন গঠনের ভূমিকা আলোচনা করো। মূলধন গঠনের বিভিন্ন উৎস সংক্ষেপে আলোচনা করো। কোনো দেশে সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ব্যাখ্যা করো। অনুন্নত দেশে দ্বৈত অর্থনীতি অভ্যন্তরীণ মূলধন গঠনের পথে অন্তরায় কী কী? অন্তরায় মানে বাধা। প্রতিযোগিতামূলক বাজারে অর্থনীতির শক্তি ও দুর্বলতাগুলি আলোচনা করো। সুষম উন্নয়ন কৌশল বা ভারসাম্যযুক্ত উন্নয়ন কৌশল বলতে কি বোঝো? সুষম উন্নয়ন কৌশলের পক্ষে বিপক্ষে যুক্তি দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব। অসম উন্নয়ন কৌশল বা ভারসাম্য উন্নয়ন কৌশলের অসম উন্নয়ন কৌশল বলতে কি বোঝো? অসম উন্নয়ন কৌশলের নীতি ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে ছবি আছে, ছবি দেখে এখানে খুব ভালো করে এসওসি পড়ে যাবে, ডিপিএ পড়ে যাবে। এসওসি আর ডিপিএ পড়ে যাবে। আগের বারে আমি কোয়েশ্চেন দেখেছি আলাদা করে এসওসি অথবা ডিপিএ কিছু একটা এসছে, যেটা এসেছে সেটা আসার চান্স তো রয়েছে, অন্যটা আসার চান্সও রয়েছে। খুব ভালো করে জায়গাটা দেখে যাবে। নেক্সট, অসম উন্নয়নের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
সুষম ও অসম উন্নয়নের উপর একটি তুলনামূলক আলোচনা করো। দ্বৈত অর্থনীতি বা অর্থনীতিতে উন্নয়নশীল দেশে উৎপাদন কৌশল নির্বাচন সম্পর্কে অধ্যাপক অমর্ত্য সেনের মডেল আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পরের প্রশ্নটাও ইম্পর্টেন্ট। দ্বৈত অর্থনীতিতে অসীম শ্রমের যোগানের সাহায্যে মূলধন গঠনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ব্যাখ্যা করো। ছোট প্রশ্নের দিকে আসছি। দ্বৈত অর্থ ব্যবস্থা দ্বিপাক্ষিক ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো? ভারতের অর্থনৈতিক দ্বৈত ক্ষেত্র কাকে বলে? প্রযুক্তিগত দ্বৈত ক্ষেত্র বলতে কি বোঝো? আর্থিক দ্বৈত ক্ষেত্র কি? মূলধন কাকে বলে? মূলধন কয়টি ভাগে ভাগ করা যায়? মূলধন কয় প্রকার, কি কি? একই কথা। মানবিক মূলধন কাকে বলে? মূলধনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আচ্ছা, বানান ভুল এসেছে। স্থূল অভ্যন্তরীণ মূলধন গঠন, নিট অভ্যন্তরীণ মূলধন গঠন কাকে বলে? মূলধন গঠনের প্রক্রিয়া কয়টি স্তর বা কয়টি পর্যায়ে দেখা যায়? সঞ্চয় কয় প্রকার, কি কি? সঞ্চয় কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উন্নয়নশীল দেশে বা দ্বৈত অর্থনীতিতে মূলধন গঠনের উপর বা প্রয়োজনীয়তার দিক উল্লেখ করো। অর্থনৈতিক উন্নয়নের মূলধন গঠনের ভূমিকা আলোচনা করো বা মূলধন গঠন কিভাবে অর্থনৈতিক উন্নয়নকে সাহায্য করে। একটি দেশে মূলধন গঠনের উৎস কি কি? উন্নয়নশীল দেশে দ্বৈত অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কিভাবে মূলধন গঠন করতে পারে? ঘাটতি ব্যয় বলতে কি বোঝো? প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে? মূলধন গঠন অনুপাত বা পুঁজি উৎপাদন অনুপাত কাকে বলে? একটি দেশে মূলধন উৎপাদন অনুপাত কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উন্নয়নশীল দেশে বা দ্বৈত অর্থনীতিতে মূলধন গঠনের পথে বাধা কি কি? শ্রম উদ্বৃত্ত অর্থনীতি বলতে কি বোঝো? সুষম উন্নয়ন কৌশল বা ভারসাম্যযুক্ত উন্নয়ন কৌশল কি? দ্বৈত অর্থনীতিতে সুষম উন্নয়ন কৌশল প্রয়োগের সপক্ষে যুক্তি দাও। সুষম উন্নয়ন কৌশল ভারসাম্যযুক্ত কৌশলের পক্ষে বিপক্ষে যুক্তি, এগুলো বড় প্রশ্ন করেছো, বড় প্রশ্ন করলেই হবে। হার্সম্যান অসম উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রে নির্বাচনের জন্য যে প্রক্রিয়ার কথা বলেছেন তার ধারণা দাও, অথবা পরিবর্ত প্রক্রিয়া বা বিলম্ব করার প্রক্রিয়া বলতে কি বোঝো? আচ্ছা, এসওসি আর ডিপিএ খুব ভালো করে দেখে যাবে। আগেরবার আমি ইম্পর্টেন্টের মধ্যে দিয়েছিলাম, স্টার দেওয়া ছিল এবং এসেওছে। তোমরা বলবে ম্যাম সবই তো প্রশ্ন দিয়েছে। না, সব দিইনি কিন্তু। হ্যাঁ, বইতে তোমাদের যা আছে তার তুলনায় অনেক কম দিয়েছি, অনেক 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 কম দিয়েছি। কিন্তু মানে তাও বলবো যে এটাকে আমরা যেটা সাজেশন বলতে বুঝি সেই সাজেশন বলা যায় না। হ্যাঁ, চেষ্টা করেছি তবুও যেই প্রশ্নগুলো, কারণ তোমাদের এইবারে এইগুলো পেপারগুলোকে নতুন নিয়ে এসেছে, তো এখানে পাসের জেনারেলি মাইনরে কি প্রশ্ন হতে পারে সেই আইডিয়া করাটাই খুব ডিফিকাল্ট। উদ্বৃত্ত উৎপাদন ক্ষমতার মাধ্যমে উন্নয়নের ধারণা দাও। অপ্রাচুর্যতার উন্নয়ন বলতে কি বোঝো? সংযুক্তি প্রভাব ধারণা দাও। সম্মুখগতি সংযোগ প্রভাব, অগ্রগতি সংযোগ প্রভাব কাকে বলে? পশ্চাৎমুখী সংযোগ প্রভাব বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এফেক্ট পড়ে যাবে, ইম্পর্টেন্ট। অসম উন্নয়ন কৌশল ভারসাম্যহীন উন্নয়ন কৌশলের পক্ষে যুক্ত, এগুলো আমরা অলরেডি বড় প্রশ্নতে করেছি, বড় প্রশ্ন করলে ছোট প্রশ্ন হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো? উৎপাদন কৌশল কাকে বলে? উৎপাদন কৌশল কয় প্রকার, কি কি? শ্রমনিবিড় উৎপাদন কৌশল কাকে বলে? মূলধন নিবিড় উৎপাদন কৌশল কাকে বলে? আমি হাঁপিয়ে যাচ্ছি প্রশ্ন বলতে বলতে।
একটি উন্নয়নশীল দেশে সঠিক উৎপাদন কৌশল কি হওয়া উচিত? তারপরে উদ্ভাবন বলতে কি বোঝো? শ্রমনিবিড় ও পুঁজিনিবিড় মানে মূলধন নিবিড় উৎপাদন কৌশলের পার্থক্য লেখো। ওকে, এটা আমাদের হলো ইউনিট 4, এই ইউনিট 3 হলো এবার জানবো ইউনিট 4। আজকে আপাতত ইউনিট 4 পর্যন্তই বলবো, পরের দিন ইন্ডিয়ান ইকোনমিটা বলে দেবো। ইউনিট 4 আর্থিক অন্তর্ভুক্তি এবং উন্নয়ন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার স্থাপনের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। WTOর উদ্দেশ্য আলোচনা করো। বিশ্ব ব্যাংক এর উল্লেখযোগ্য কার্যাবলী আলোচনা করো। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কার্যাবলী আলোচনা করো। স্বল্পোন্নত দেশে আন্তর্জাতিক অর্থভাণ্ডার কিভাবে উপকৃত হয়। অনুন্নত ও স্বল্প উন্নত দেশগুলি অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা একটি মূল্যায়ন করো। ভারতীয় অর্থনীতির ওপর বিশ্ব বাণিজ্য সংস্থা গৃহীত নীতিগুলির সম্ভাব্য ফলাফল আলোচনা করো। বিশ্ব বাণিজ্য সংস্থা কি, এর কার্যাবলী আলোচনা করো। WTO সদস্য হিসেবে ভারতের সুবিধা অসুবিধা দেখে যাবে। 1930-এর বিশ্বব্যাপী মন্দার পর পৃথিবীর অধিকাংশ দেশ প্রতিবেশী দেশকে ভিক্ষুক করার নীতি গ্রহণ করে কেন? ব্রেটন উডস সম্মেলন বলতে কি বোঝো? ব্রেটন উডস কেনস পরিকল্পনা এবং হোয়াইট পরিকল্পনা বলতে কি বোঝো? আন্তর্জাতিক অর্থভাণ্ডার স্থাপনের মূল উদ্দেশ্যগুলি কী কী? ওখানে বড় প্রশ্নগুলো পড়লে এখানে ছোট প্রশ্নগুলো হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। বড় প্রশ্ন বলেছি। SDR টাকা তোলার বিশেষ অধিকার, এটা কি দেখে যাবে। আর আন্তর্জাতিক অর্থভাণ্ডার বর্ধিত তহবিল সুবিধা নিয়ে টিকা লেখো, দেখে যাবে। তুমি কি মনে করো আন্তর্জাতিক অর্থভাণ্ডারের নয়া উপনিবেশবাদ স্থাপনে সাহায্য করেছে? বিশ্ব বাণিজ্য সংস্থার মূল উদ্দেশ্য, আমি এগুলো বড় প্রশ্নতে বলেছি, তাই আলাদা করে পড়তে লাগবে না, বড় প্রশ্ন পড়লে হয়ে যাবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বিশ্ব ব্যাংকের নরম ঋণ জানালা বলতে কি বোঝো? ডাম্পিং বলতে কি বোঝো? দেখে যাবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। মুদ্রার অবমূল্যায়ন বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থনৈতিক উদারীকরণ বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন। বেসরকারীকরণ বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বায়ন কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। শুল্ক ও বাণিজ্যের ক্ষেত্রে সাধারণ চুক্তি বা গ্যাট বলতে কি বোঝো? এর উদ্দেশ্যগুলি কি কি দেখে যাবে। ডাঙ্কেল আইনের বাণিজ্য সম্পর্কিত মেধা সম্পত্তির অধিকার কাকে বলে? GATS গ্যাটস, এটা দেখে যাবে। GATT না, GATS। GATT দেখে যাচ্ছ, GATSটাও দেখে যাবে। গ্যাট ও বাণিজ্য WTOর মধ্যে পার্থক্য। আর্থিক অন্তর্ভুক্তির ধারণা দাও। অর্থনৈতিক উন্নয়নে আর্থিক অন্তর্ভুক্তির প্রভাব আলোচনা করো। উন্নয়নের অর্থনীতিতে গ্রামাঞ্চল এবং ঋণ আর্থিক পরিষেবা উৎসগুলি কী কী? দারিদ্র্য দূরীকরণের অতি ক্ষুদ্র আর্থিক সংস্থার যে সমস্ত চ্যালেঞ্জ সম্মুখীন হয় সেগুলি উল্লেখ করো। বাণিজ্যিক ব্যাংক কী কী উপায়ে আমানত সৃষ্টি করে? যদি আইনগত নগদ সংরক্ষিত অনুপাত 10% হয়, অতিরিক্ত 100 টাকা জমা পড়ে, তবে মোট ঋণ কত হবে? এটা একটা ছোটো অঙ্ক, দেখে যেও। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন পদ্ধতির সীমাবদ্ধতা আলোচনা করো। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলতে কি বোঝো? পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কাকে বলে?
ব্যাংক রেট কী, খোলা বাজারে কার্যকলাপ কী, পরিবর্তনীয় জমান অনুপাত কী, মানে ব্যাংকিং পোর্শনটা দেখে যাবে। গুণগত বা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কাকে বলে, এর প্রকারভেদ লেখো। মানে ব্যাংকিংয়ের ওই পোর্শনগুলো পড়ে যাবে। নগদ অংশ বা মার্জিনের ওপর নিয়ন্ত্রণ বলতে কী বোঝো। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির প্রত্যক্ষ ব্যবস্থাগুলি কী কী। আর্থিক প্রতিষ্ঠান কাকে বলে। অব্যাংকিং মধ্যস্থতা প্রতিষ্ঠান কাকে বলে, এক্সাম্পল লেখো। আর্থিক বললাম। আন্তর্জাতিক উন্নয়নের পরিবেশে উন্নয়নশীল দেশের সমস্যা পর্যালোচনা করো। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সম্পদ গ্রহণের উৎসগুলি উল্লেখ করো। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদস্য দেশগুলির সম্পদ ব্যবহারের সুযোগ এবং ঋণ পাওয়ার সুবিধা পর্যালোচনা করো। প্রশ্ন আর শেষই হয় না। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ভূমিকা লেখো। এই প্রশ্ন আগেও বলেছি। কোন পরিস্থিতিতে ডব্লিউটিও স্থাপিত হয়েছিল, ডব্লিউটিওর গঠন এবং উদ্দেশ্য ব্যাখ্যা করো। একই প্রশ্ন দুবার লেখা হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো, পুরোটা বড় করে দেখবে। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি কীভাবে হয় দেখবে। বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টির পদ্ধতির সীমাবদ্ধতাগুলি দেখবে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। ওকে, এই ছিল আমাদের ইউনিট 4। আমি পুরোটা মানে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের সবকটাই বললাম, প্রায় আধ ঘন্টার কাছাকাছি ভিডিও হয়ে গেছে, আর বড় করলাম না। প্রশ্ন অনেক, আর তোমাদের সিলেবাসটা যেহেতু অনেকটা বড় এবং প্রচুর কিছু আছে, দেখতে বইগুলো পাতলা পাতলা হলেও প্রচুর কিছু রয়েছে। তোমরা পড়ো, বই পড়ো বা নোটস কোথাও পেলে নোটস পড়ো। আমি নেক্সট দিন তোমাদের চেষ্টা করছি আনার, মানে ইন্ডিয়ান ইকোনমিটা নিয়ে আসার। এবার তোমাদের, আমি জানি তোমরা কমপ্লেন করবে যে এত প্রশ্ন, আমার সত্যিই কিছু করার নেই, মানে আমি চেষ্টা করেছি অনেক কম করার, মানে তাও তোমরা যদি বই দেখো বইয়ের তুলনায় কিন্তু অনেক কম আছে। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ এতবার রিকোয়েস্ট করার জন্য, আর সরি চেয়ে নিচ্ছি, আমি অনেক পরে ভিডিওটা বানিয়েছি। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের ওপর মানে আমি নির্ভর করি, তোমাদের ছোটো ছোটো কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।